অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের বগুড়ার বাসা পাহারা দিয়েছে পুলিশ। একই সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে পাহারা দিয়েছে ছাত্র জনতাও। তাকে হত্যার উস্কানি দেওয়ার জন্য এই টিম গ্যাংয়ের প্রকাশ্য সদস্যদের বিরুদ্ধে ইউরোপে আলাদা মামলা করা হচ্ছে। ব্যাংককে এপ্রিলের বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই আলোকে কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, ভিডিও শুরুটা দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই যারা ভিডিওটি অন করেছেন তারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন ফিরে যাই আজকের নতুন খবরে। দেখি কি আছে আমাদের তাজা খবরে, চলুন। অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের বগুড়ার বাসা পাহারা দিয়েছে পুলিশ। একই সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে পাহারা দিয়েছে ছাত্র জনতাও। ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে এই কথা জানিয়ে পিনাকি ভট্টাচার্য বলেছেন, এইভাবে পাহারা দেওয়ার দরকার নেই। তিনি আশা করছেন বাসায় কেউ আসবে না। মঙ্গলবার নিজের ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে পিনাকি ভট্টাচার্য লিখেন, তার বগুড়ার বাসার নিরাপত্তার জন্য পুলিশ ব্যবস্থা নিয়েছে। পুলিশকে ধন্যবাদ। অসংখ্য ছাত্র জনতা স্বতঃস্ফূর্তভাবে তার বগুড়ার বাসা পাহারা দিয়েছেন। সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, পাহারা দেওয়ার দরকার নেই, বাসায় কেউ আসবে না হামলা করতে। তাও বেকুব কিসমের কিছু লোকজন তো থাকতেই পারে, চিন্তা করবেন না, স্থানীয় জনতাই প্রতিরোধ করবে। তার বাবা শ্যামল ভট্টাচার্যের মৃত্যুতে হাসিনা আমলেও যেই শহরে দোকানপাট বন্ধ রাখা হয়েছিল শোক পালনের জন্য, সেই শহরে হাসিনা জামানা শেষ হওয়ার পরে আওয়ামী লীগারেরা শ্যামল ভট্টাচার্যের বাসায় হামলা করবে, এইটা প্রায় অসম্ভব একটা ঘটনা। স্ট্যাটাসের শুরুতে তিনি জানান, তার পরিবারের ব্যক্তিগত তথ্য ফেসবুকে দেওয়ার জন্য সুশান্তর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাকে হত্যার উস্কানি দেওয়ার জন্য এই টিম গ্যাংয়ের প্রকাশ্য সদস্যদের বিরুদ্ধে ইউরোপে আলাদা মামলা করা হচ্ছে। ফ্রান্সে তার বাসার ঠিকানা পাবলিক করে দেওয়া এবং তাকে হেনস্থা করার প্রকাশ্য ঘোষণা যারা দিচ্ছেন তাদের প্রত্যেকের নামে ফ্রান্সের আদালতে মামলা করা হয়েছে। বাংলাদেশেও আলাদা মামলা করা হয়েছে। আজ যারা আকার ইঙ্গিতে নিন্দা করতেছে না, তারা মূলত শেখ মুজিবকে ফ্যাসিস্ট বলে মনে করে না। তাদের কাছে বাকশালও একটা ভালো ঘটনা, সুন্দর কপ্তার পাত, তো শেখ মুজিবের পাত ওটা গন্ধ না, বুঝছাও? তো সরাসরি বলতে পারতেছে না, সেই জন্যই এই মব টপ বইলা এই সমস্ত ধোঁয়াশা তৈরি করতেছে। তবে আমার মৃত্যু পরোয়ানা ঘোষিত হয়েছে, আগে শুনেন কেমনে। পিনাকি ভট্টাচার্য, ফ্রান্সে একটা লয়ের কথা বলি। ইফ ইউ কিল সামওয়ান, you don't need to death penalty. Maybe like in the prison 10 years 12 years. ফ্রান্সে কি বাংলাদেশের মানুষ নাই? পিনাকির মতন একটা কুকুর এই ধরনের কাজ করে যাবে আর বাংলাদেশের মানুষ এখানে বসে আছে? অ্যাসাইলাম মারা একটা কুকুর এখানে বসে আছে। এই কুকুরটায় গলা কাইটা যদি এখানে কোনো মানুষের ডেথ পেনাল্টি হবে না, লাইক ইন দ্য প্রিজন। আই এম চ্যালেঞ্জিং। I'm sorry. সে বলতেছে ফ্রান্সে তো খুনের শাস্তি 10 বছর জেল, ফাঁসি তো দিবে না, তো পিনাকে খুন করে না কেউ কেন ফ্রান্সে? হাসিনা এক বক্তৃতায় গেল ক্ষমতা, আর এক বক্তৃতায় গেল 32 নম্বর। আলহামদুলিল্লাহ, আমার শহীদের মৃত্যু হইলে না বাংলাদেশে আমার ক্ষুদ্র ভাতার ভগিনেরা ছোট বড় মাঝারি কোমল কঠোর বাকশালীতে আস্ত রাখবে না, ছানা মানা করে ফেলবে। আমার মৃত্যুতে বাংলাদেশ প্রথম পবিত্র। আমার সত্যি যদি মাইরা ফেলায় বাংলাদেশে যেন কোনো বাকশালী রক্ষা না পায়। আমার মৃত্যুর খবর বাংলাদেশে পৌঁছালে 24 ঘন্টার মধ্যে কাম ফিনিশ করে দেবে। এইখানেই শেষ না, আমি ওদের জন্য নরকের দরজায় হাজির থাকবো, ওদের জান ওইখানে আমি কালা কালা করবো। সরকার গত 6 মাসে যা যা ভুল করেছিল যে জায়গায়, সেইটার কাপ ফেরা দিতে হয়েছে আমাদের 5ই ফেব্রুয়ারিতে। আবার আর একটা জনফস্ফোরণ হয়েছে। এই জন্য প্রেসিডেন্ট সরকার আরো সংহত হয়েছে, ভালো হয়েছে। আমাদের অপারেশন ডেভিল হান্ট শুরু করতে পারছে। একটা সুশীল হান্টও চালু করা দরকার। কারা কারা এই যে সব 26 জনের সুশীলেরও হান্ট করা লাগবে, ওটা জনতাই করবে। যাই হোক, আবারও কিন্তু আমাদের অর্জন ধুলায় মিশে যেতে পারে যদি আবার আগের আলস্য কাটায় উঠতে না পারে। আগের আলস্য আর সিদ্ধান্তহীনতা, অবিবেচনা প্রসূত নিয়োগ চলতেই থাকে। আমি 7ই আগস্ট কি লিখেছিলাম দেখেন, লিখেছিলাম এমন হয়েছে বাংলাদেশের ক্ষমতা এখন হাসিনার বদলে চুপ্পু, তাহলে এত রক্তপাত এত প্রাণদানের লাভ হইল কি? বিপ্লব মানে গণক্ষমতা, সেই বিপ্লব তো চুপ্পুর অনুমোদন নিয়ে কাজ করবে না। চুপ্পু কেন আবদার করে? একে আজাদ কেন এর মধ্যে ঢুকে? ছাত্রদের মতামতের সর্বোচ্চ গুরুত্ব দিতে বলছি। সেখানে তো এটাই বলি নাই যে একে আজাদের পরামর্শ নিয়ে কাজ করতে হবে। এটা তো বলি নাই যে জিজিএফের চিফের সাথে আলাপ করতে হবে। এই তত্ত্বাবধায়ক সরকার যদি ইন্ডিয়ান রেসপেন্সার দিয়ে ভর্তি হয় তাহলে কলে জান কালা কালা করে দেবো, করে দিছিলাম কলে যাও। আর এই প্রক্রিয়া বুঝে হোক না বুঝে হোক, যারা বিপ্লব বেহাত করে দিচ্ছে তাদের আমরা ক্ষমা করবো না। দেখেছিলেন আমি ঠিক সময় মতো ঠিক কথা কইছিলাম, যা আমি আগে কইছি সেটা পরে ঠিক হয়েছে, পরে আবার আমাদেরকে এসে আবার এটা ঠিক করে নিতে হয়েছে। এই যে দেখেন, মনির হায়দারকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আমি চিনি তারে, আমি অপছন্দ করি না, পছন্দই করি, কিন্তু মুনির হায়দারকে আপনারা চিনেন না, তাই না? আমেরিকা প্রবাসী এক সাংবাদিক। আচ্ছা বলেন তো, প্রফেসর ইউনূসের একজন আমেরিকা প্রবাসী সাংবাদিক দরকার, আপনার কার নাম মনে ভাইসা আছে? মনে বলে চিন্তা করেন যোগ্য ক্যান্ডিডেট হিসাবে। কনক সরোয়ারের ইতিহাস, তাই না? কনক সরোয়ার তো পিএইচডিও করেছে, তার অ্যাক্টিভিজম এমনই হাসিনারে প্যারা দিছে যে তার বোনকে জেলে নিছে, তারে না পাইয়া। কনক দারুণ জনপ্রিয় তো। আমার ইলিয়াসের নামে সমালোচনা আছে, কিন্তু কনকের নামে আর কোনো সমালোচনা নাই তো। কনক তো সবচেয়ে যোগ্য এই পজিশনের জন্য, ইলিয়াসও যোগ্য। কনক বা ইলিয়াস যদি বিশেষ সহকারী হতো তাহলে সারা দেশে আনন্দের বন্যা বয়ে যেত। এই সরকার রাজনৈতিক সরকার না, তার তো সলিড অ্যান্টিফেসিস দক্ষ জনপ্রিয় লোক দরকার এইসব পজিশনে। কনক কি পরিমাণে দাবরানির উপরে রাখতো আওয়ামী লীগকে চিন্তা করেন, কিন্তু সেটা করবে না। শুনলাম আলী রিয়াজ আর বদিউল আলম মজুমদার রিকমেন্ডেশন না হয়েছে। তো প্রফেসর ইউনূস, আপনি যে আয়নাঘর দেখতে যেতে পারেন না, এখনো পারতেছেন? এই ছাত্র জনতা তার শক্তি যে দেখাইছে ধানমন্ডি 32 নম্বরে, সেইটাতে আলী রিয়াজ করে দিচ্ছে, এটা দেয় না। যে লোকগুলা বের করে নিয়ে যায় আমাকে রুম থেকে, বের করে নিয়ে যাওয়ার পরে আমি দেখি তারাও কি হিন্দিতেই কথা বলছে। আমরা কি কোনো কিছু হাসিনার মানি? তাহলে এই বিডিআর এর পেজটা কিভাবে টিকে আছে? আমাদের সেখানে দেখতে হবে যে কারা খুনি ছিল। বিডিআর এর পিলখানাতে যে ডিএডিরা ছিলেন, হ্যাঁ তারা অবশ্যই এই দোষে দোষী। এখন তারা যদি ভালো মানুষ সাজে বা তাদের সন্তানরা যদি এসে কান্নাকাটি করে বলে আমাদের পিতারা একদম সুফি মানুষ ছিল, সেটা কখনোই মানার মতো না। এবং তাদের সন্তানরা সমন্বয়ক সেজে আমাকে ব্ল্যাকমেল করছিল। হ্যাঁ, তো এই জিনিসটা আমি আপনাদেরকে বলছি এই সবার সামনে, যেটা বিডিআর এর অনেকেই জানতেন না। এখন কিছুক্ষণ পর কথা হচ্ছিল, আমি তো প্রত্যেকেই দেখেছি বিডিআর এর পোশাক পরা। আমার হাজব্যান্ডের সাথে আমার যখন লাস্ট টাইম কথা হয়, সেই সময় আমার হাজব্যান্ড আমাকে বলেছিল যে 4টা ওয়ার্ড সে বলেছিল। প্রথমে বলেছিল যে ভিতরে লীগের নেতারা আছে, বিডিআর এর পোশাকে লীগের নেতারা আছে দরবার হলের ভিতরে। দ্বিতীয়, সে আমাকে বলেছিল যে কিছু বিডিআর জওয়ান সে দেখছে যাদের বয়স বিডিআর এর চাকরি করে যারা তাদের থেকে বেশি। 3 নাম্বার, সে বলেছিল এনএসজি। আমি এই পর্যন্ত মিডিয়া এই কথাটা বলিনি, কারণ প্রত্যেকটা মিডিয়ার লোক আমাকে বলেছে এই কথাটা বললে আমাকে মেরে ফেলা হবে। আমি তখন বুঝতে পারিনি, আমার হাজবেন্ড আমাকে 2 বার বলেছে। আমি তখন ওকে বলেছি এটা কি, তখন ও বলেছে ইন্ডিয়ান্স। ওই ইন্ডিয়ান্স কথাটা বলে শেষ করতে পারেনি, আমার গলা থেকে ধরে আমাকে বের করে নিয়ে যায়। যে লোকগুলা বের করে নিয়ে যায় আমাকে রুম থেকে, বের করে নিয়ে যাওয়ার পরে আমি দেখি তারাও কি হিন্দিতেই কথা বলছে। এই স্টেটমেন্টটা আমি মেজর জেনারেল তারেক সিদ্দিকের মিসেসকে বলেছিলাম 3 মার্চ 2009। যার কারণে আমার সাথে এত মিসবিহেভ করা হয়। আপনারা বলছেন না বৈষম্যর কথা, এই বৈষম্যর কারণে 16 বছর আমি ডাবল মাস্টার্স করা একটা মহিলা, আমাকে কোনো চাকরি দেওয়া হয়নি। আমি প্রাইভেটলি যে সমস্ত জায়গায় চাকরিতে ঢুকেছি, আমাকে সেই প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে যে আপনি যদি থাকেন আমাদের লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হবে। এইভাবে এই জিনিসটা ভুক্তভোগী আমার বড় সন্তানও। আমি জানি না তার ভবিষ্যতে পড়ালেখা বা কি পরবর্তীতে কি হবে। এখন আমি আপনাদের কথা বলি, আপনারা যে আন্দোলনটা চালাচ্ছেন, আপনারা যদি সঠিক হয়ে থাকেন আমি বরাবরই আপনাদের সাথে আছি। আপনারা যদি কোনো দোষ করে থাকেন আপনারা সেটা স্বীকার করেন, এবং আপনারা সঠিক হয়ে থাকেন আমি আমার জীবন দিয়ে হলেও আপনাদের সাথে থাকবো। আমার হাজবেন্ড আমাকে শিখিয়ে গেছে, এবং আপনারা যারা 34 আর 35 রাইফেল ব্যাটালিয়নের আছেন, আপনারা সবসময় দেখেছেন অন্য কোন পরিবার কিরকম করেছে আমি সেটা জানি না, কিন্তু আপনারা দেখেছেন যে আমার কোনো ছোট একটা ব্যাগও কোনোদিন কোনো সৈনিক কখনো ক্যারি করে নাই, যেটা আমার হাজবেন্ড আমাকে বিয়ের পরে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়ার সাথে সাথে শিখিয়েছিল। কোনো জওয়ান কি বলতে পারবেন কখনো যে আমার কোনো ব্যাগ কোনো জওয়ান ক্যারি করেছিলেন? আদর করা ছাড়া আমার বাচ্চাকে আমার পিছন পিছন নিয়ে ঘুরেছেন কোনো জওয়ান বলতে পারবেন? তাহলে এই যে এত ধরনের কথাবার্তা যে বাইরে থেকে হয়, যে অফিসারের বাচ্চাদেরকে পালতে হয়, বাসায় রান্না করে দিতে হয়, এটা করে দিতে হয়, ওটা করে দিতে হয়, প্রত্যেকটা জিনিসের কাজের জন্য লোক থাকে, এবং আমার বাসাতে কখনোই এই জিনিসগুলো হয় না। যদি অন্য কেউ এই ধরনের বৈষম্য করে থাকে, সেই জিনিসগুলো হয় নাই, তাহলে আমার হাজবেন্ডের লাশটা কিন্তু পাওয়া যায়নি। আপনারা কি জানেন যে এতগুলো অফিসারের লাশ পাওয়া গেছে, 2টো বডি এখন পর্যন্ত পাওয়া যায়নি? ভারতীয় আগ্রাসনে যে পিলখানায় ঘটনাটা হয়েছিল, এবং তার জন্য আপনারা আজকে জেল খাচ্ছেন। আপনারা কি হাসিনা সরকার চলে যাওয়ার পর একবারও এই জিনিসটা আপনারা এই পর্যন্ত যেতে পেরেছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত? আপনারা সেই পর্যায়ে গিয়ে এটা ব্যবস্থা করতে পেরেছেন যে এখন পর্যন্ত কেন আপনাদেরকে বের করা হচ্ছে না? এভাবেই কি চলতে পারে? 6টা মাস পার হয়ে গেছে, আমরা যে সরকারকে বসিয়েছি ইন্টারিম গভর্নমেন্ট, 6টা মাস পার হয়ে গেছে না, এখন পর্যন্ত কেন কোনো বিচার নাই? আমি ভাই আপনাদের সাথে আছি। আপনারা যেমন
আপনাদের পুনর্বাসন দরকার, আপনাদের চাকরি ফেরত দরকার। আপনারা যারা অ্যাক্টিভ আছেন আপনাদের ডেফিনেটলি এটা ফেরত দেওয়া উচিত। এবং বিডিআর চাই, আমরা বিডিআর চাই, আমরা বিজিবি চাই না। বিএসএফ এর সাথে, যেটা বিএসএফ এর সাথে জড়িত সেই বিজিবি আমরা চাই না, আমরা বিডিআর চাই। যেই পোশাক পরে এই 57 অফিসার এই পৃথিবী থেকে চলে গেছে সেই স্মৃতি আমরা ফেরত চাই। আমরা বিডিআর চাই, আমরা পিলখানার গেটে তাদের নাম চাই, আমরা বিডিআর চাই। আপনারা এইভাবে খুশি না বলেন? আপনারা কি বিদ্রোহী ট্যাগ নিয়ে থাকতে চান? তাহলে আপনারা সেভাবে আওয়াজ তুলুন, এবং এর জন্য যদি আমারও জীবন যায় আমি আপনাদের সাথে প্রস্তুত। আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা। আয়নাঘর পরিদর্শনে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে রয়েছেন দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এবং আয়নাঘরে গুম হওয়া ভুক্তভোগীরা। বুধবার আয়নাঘরে পরিদর্শনে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে বন্দীদের রাখা হতো জয়েন্ট ইন্টারোগেশন সেলে, যা আয়নাঘর নামে পরিচিতি পেয়েছে। গত 19 জানুয়ারি প্রধান উপদেষ্টা